খন্দকার মোশতাকের আগামাসি লেনের বাড়ির দোতলায় মেজর রশিদ বসে আছেন। তার গায়ে সামরিক পোশাক না, তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন, মাথায় কিস্তি টুপি পরেছেন। তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। মেজর রশিদ বললেন, দেশের মহাবিপদ যদি কখনো হয়, আমরা কি আপনাকে পাবো? খন্দকার মোশতাক জবাব দিলেন না, ফর্সি হুক্কা টানতে লাগলেন। অতিরিক্ত গরমের কারণে খন্দকার মোশতাকের গায়ে পাতলা স্যান্ডো গেঞ্জি, মাথায় নেহেরু টুপি। তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে, তা হয়নি। মুজিব কোট জনপ্রিয় হয়েছে। কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইন পাখির মতো লাগে, তারপরেও কপালের ফেরে পড়তে হয়। মেজর রশিদ বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি জবাব দেননি। প্রশ্নের জবাব জানা বিশেষ প্রয়োজন। প্রশ্নটা আবার করছি, দেশের পরম সংকটে আমরা কি আপনাকে পাবো? খন্দকার মোশতাক বললেন, আমরা মানে কারা? সেনাবাহিনী। খন্দকার মোশতাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, গরম কি পড়েছে দেখেছেন? ফ্যানের বাতাসে লু হাওয়া। রশিদ বললেন, লু হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় দেশপ্রেমিকদের কর্তব্য কী? খন্দকার মোশতাক বললেন, খানা খান। খানা দিতে বলি। খানা খাবো না। আমি আপনার কাছে খানা খেতে আসিনি, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি। মোশতাক বললেন, বাড়িতে আজ মোরগ পোলাও হয়েছে, খেয়ে দেখেন, মুখে অনেক দিন স্বাদ লেগে থাকবে। তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, খেতে খেতে বলুন। আমি এখন হ্যাঁ না কিছু বলবো না, আমি শুধু শুনে যাব। মেজর রশিদ বললেন, আপনার সম্পর্কে একটি বিশেষ গল্প প্রচলিত, গল্পটির সত্য মিথ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। খন্দকার মোশতাক শীতল গলায় বললেন, কি গল্প? একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাস্তা খাচ্ছিলেন। হঠাৎ বঙ্গবন্ধু বললেন, গত রাতে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। আপনি জানতে চাইলেন, কি স্বপ্ন? বঙ্গবন্ধু বললেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাপাক আমাকে কোরবানির নির্দেশ দিলেন, তারপর ঘুম ভেঙে গেল। এখন আমি কোরবানি দিতে প্রস্তুত। কোরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হলো খন্দকার মোশতাক। ভাবছি তাকেই কোরবানি দিব। মেজর রশিদ কথা শেষ করে তাকিয়ে রইলেন। খন্দকার মোশতাক বললেন, শেখ মুজিবের কোনো রসবোধ নেই। ভুল সময়ে ভুল রসিকতা করে তিনি আনন্দ পান, আর আমরা পেঙ্গুইনরা তাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এইটা আমাদের নিয়তি। মেজর রশিদ বললেন, গল্পটায় কি সত্যতা আছে? না। বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে বেড়াতে এসেছেন র এর রিসার্চ ও অ্যানালাইসিস উইংয়ের পরিচালক কাও। তিনি এসেছেন পান বিক্রেতার ছদ্মবেশে। শেখ মুজিবুর রহমান বিরক্ত গলায় বললেন, আমি আপনাকে চিনি, অনেকেই আপনাকে চিনে, আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়ল কেন? কাও বললেন, মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ। আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। মেজর রশিদ, ফারুক, লেফটেন্যান্ট কর্নেল ওসমানী এই নিয়ে আলোচনায় বসেছেন জেনারেল জিয়াউর রহমানের বাসায়। এই বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছি। শেখ মুজিব বললেন, আপনারা অতিরিক্ত সন্দেহপ্রবণ। পান বিক্রেতার ছদ্মবেশে যে আমার কাছে তথ্য দিতে আসে, তার কথায় আমার বিশ্বাস নেই। আপনার সামনে মহাবিপদ। মহাবিপদ আমি পার করে এসেছি। পাকিস্তান কারাগারে যখন ছিলাম তখন বিপদ আমার ঘাড়ে বসেছিল, এখন বিপদ ঘাড় থেকে নেমে গেছে। ঘাড় থেকে নামেনি স্যার। শেখ মুজিব বললেন, যাদের কথা আপনি বলছেন তারা আমার সন্তান সম। আমি এই আলোচনা আর চালাবো না, আমার শরীরটা ভালো না। যদি কিছু মনে না করেন তাহলে আমি ঘুমাতে যাব। স্যার, আপনি ভুল করছেন। ভুল আমি করছি না, আপনারা করছেন। আমার কথা আপনি আমলে নিচ্ছেন না, ভালো কথা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি আমলে নেবেন? শেখ মুজিব উঠে দাঁড়ালেন। পান বিক্রেতার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হলো। সরফরাজ খান দোতলার জানালার পাশে বসে আছেন। জানালার কাঠের খড়খড়ি খানিকটা নামানো, তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাড়ির বাইরের উঠান খানিকটা দেখতে পাচ্ছেন। সরফরাজ খানের অনেক বিচিত্র অভ্যাসের মধ্যে একটি হলো জানালার পাশে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা। এই তাকিয়ে থাকা অর্থহীন। তার বাড়িতে কেউ ঢোকে না, কেউ বেরও হয় না। এই বাড়ির দারোয়ান কালাম মাঝে মধ্যে পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে থাকে, বিলাপের সুরে শব্দ করে, মনে হয় গান করে। কালামের গান শোনার আগ্রহে সরফরাজ খান অপেক্ষা করেন, এইরকম মনে হওয়ার কোনো কারণ নেই। সকাল 11টা। গত রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা। বৃষ্টির সঙ্গে ঝড়ের মতো হয়েছিল। প্রচুর পাতা পড়েছে, পাতা পরিষ্কার করা হয়নি। পাতার উপর পা ছড়িয়ে কালাম বসে আছে। সাইকেলের ঘন্টার ক্রিং ক্রিং শব্দ হলো।
সরফরাজ জানালার খড়খড়ি আরও খানিকটা তুললেন। সাইকেল আরোহীকে যদি দেখা যায়। আরোহীকে দেখা গেল। সরফরাজ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের পিয়নরা লাল রঙের মোটর সাইকেলে করে চিঠি বিলি করে, তা না। মায়া মায়া চেহারার শ্যামলা একটি মেয়ে সাইকেলে চড়ে এসেছে। মেয়েটি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে। শার্ট প্যান্ট দুটোর রঙই কালো। এই মেয়েকে? কালাম হাসি মুখে এই মেয়েকে সালাম দিল। সদর দরজা খুলে দিল। মেয়েটি কালামের হাতে সাইকেল ধরিয়ে ভেতরে ঢুকে গেল। এর একটাই অর্থ, মেয়েটি কালামের পূর্ব পরিচিত। সরফরাজ খানের ভ্রু কুঞ্চিত হলো। তিনি প্রায় সারাদিন বাড়িতে থাকেন। তারপরেও এই বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয়ে তিনি জানেন না। নিশ্চয়ই এই মেয়ে অবন্তীর কাছে এসেছে। অবন্তী তাকে কিছুই জানায়নি। অবন্তীর অপরাধ ক্ষমা করা যায়। সে অনেক কিছুই গোপন করে। মেয়েদের স্বভাবই হচ্ছে গোপন করা। বয়সন্ধিকালে তারা শরীর গোপন করতে শিখে। গোপন করার এই অভ্যাস তাদের মাথায় ঢুকে যায়। তখন তারা সবই গোপন করে। কালাম হারামজাদা কেন গোপন করেছে? পাছায় লাথি দিয়ে বদটাকে বিদায় করা দরকার। বদটা এখন ক্রিং ক্রিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে, যেন হাতে খেলনা পেয়েছে। সরফরাজ জানালার পাট খানিকটা খুলে ডাকলেন, কালাম। কালাম ওপরের দিকে তাকালো। সরফরাজ বললেন, ওপরে আসো, বলেই জানালা বন্ধ করলেন। তবে তিনি এখনও খড়খড়ির ফাঁক দিয়ে কালাম বদটাকে দেখতে পাচ্ছেন। বদটা যে ভয় পেয়েছে তা না, এখনও সাইকেলের ঘন্টি বাজাচ্ছে। সরফরাজ মনে মনে বললেন, তোমার সুখের দিন আজই শেষ। পত্র পাঠে বিদায়। দরজা জানালা বন্ধ থাকায় সরফরাজের ঘর অন্ধকার। কিছুদিন হলো তাকে অন্ধকারে থাকতে হচ্ছে, কারণ তার চোখ উঠেছে। আলোর দিকে তাকালেই চোখ কড়কড় করে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সব মানুষের চোখে এই রোগ হয়েছিল। তখন এই রোগের নামকরণ করা হয়েছিল জয় বাংলা রোগ। সরফরাজ খানের তখন এই রোগ হয়নি, এখন হয়েছে। মানসিক টেনশনের সঙ্গে কি এই রোগের কোনো যোগাযোগ আছে? প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল। তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলেই তার হয়নি। এখন মানসিক চাপে আছেন বলে চোখে জয় বাংলা রোগ হয়েছে। মানসিক চাপটা অবন্তীকে নিয়ে। কালাম তার সামনে দাঁড়িয়ে আছে, কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেই সে কুঁজো না, বুক টান করে হাঁটে, শুধু তার সামনেই কুঁজো হয়ে দাঁড়ায়। সরফরাজ বললেন, সাইকেলে করে যে মেয়েটা এসেছে সে কে? শামীমা আপু। শামীমা আপু বললে তো আমি বুঝবো না। শামীমা আপুটাকে? অবন্তী আপুর বান্ধবী, ফ্রেন্ড। সরফরাজ বিরক্ত হয়ে বললেন, আমি কোনোদিন এই মেয়েকে দেখলাম না, অবন্তীর কাছে তার নাম শুনলাম না। সে হয়ে গেল অবন্তীর বান্ধবী? শামীমা আপু পেরাই আসেন। প্রায়ই যদি আসে তো আমার সঙ্গে দেখা হয় না কেন? আপনি দুপুরের খানা খাওয়ার পর যখন ঘুম যান তখন শামীমা আপু আসে। সরফরাজ কঠিন গলায় বললেন, তুমি ওই মেয়ের কাছে যাও, তাকে আসতে বলো। কালাম বলল, এখন যাওয়া যাবে না। এখন যাওয়া যাবে না কেন? ওনারা দুইজন দরজা বন্ধ কইরা কি জানি করেন। সরফরাজ খানের মাথায় চক্কর দিল। দরজা বন্ধ করে কি জানি করে? এর মানে কি? খুব খারাপ কিছু না তো? কি সর্বনাশ, কি সর্বনাশ! সরফরাজ খান নিজেকে সামলে নিয়ে বললেন, যাও, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো। যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে। যে আচ্ছা। দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো। ওরা কি কথা বলে তা আমার জানা দরকার। জি আচ্ছা স্যার। সরফরাজ তিক্ত গলায় বললেন, দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না। কালাম বলল, শামীমা আপু সিগারেট গাঁজা এগুলি খায় তো, এই জন্য দরজা বন্ধ রাখে। সরফরাজ হতভম্ব গলায় বললেন, কি বলো? কালাম বলল, সত্য কথা স্যার, আমি 2বার ওনারে সিগারেট আইনা দিছি। উনি খায় কেটু সিগারেট, কড়া আছে। পাকিস্তানি এই সিগারেট খাইতো। সরফরাজ নিজেই একতলায় নেমে এলেন। অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ভেতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, তবে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। তার ইচ্ছা করছে লাথি দিয়ে দরজা ভেঙে শামীমা মেয়েটাকে বের করেন। এই কাজ করলে অবন্তীর সঙ্গে তার সম্পর্ক চিরতরে নষ্ট হবে বলেই কাজটা তিনি করতে পারছেন না। ছেলেদের মতো পোশাক পরা মেয়েটির নাম শামীমা না, তার নামও ছেলেদের মতো, শামীম। পুরো নাম শামীম শিকদার। সে মাওবাদী সিরাজ শিকদারের ছোট বোন, পেশায় ভাস্কর। কিছুদিন আগে ভাস্কর্যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে। শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের লেকচারার হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা আছে। শামীম শিকদার হুমায়ুন আহমেদের প্রথম গ্রন্থ নন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী। বইয়ের দুটি মুদ্রণে শামীম শিকদারের প্রচ্ছদ ছাপা হয়, তারপর প্রচ্ছদ করেন কাইয়ুম চৌধুরী।
শামীম শিকদারকে প্রায় দেখা যেত সাইকেল চালিয়ে, মাঝে মাঝে মোটর সাইকেল। হুমায়ুন আহমেদের বাবর রোডের বাসায় শহীদ পরিবার হিসেবে সরকার থেকে পাওয়া উপস্থিত হতো। সে সারাক্ষণ হুমায়ুন আহমেদের মায়ের সঙ্গে থাকত, গলা নিচু করে গুটুর গুটুর গল্প করত। অবন্তীর সঙ্গে শামীম শিকদারের পরিচয়ের সূত্র হচ্ছে অবন্তী আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে। শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটা আবক্ষ মূর্তি তৈরি করা। অবন্তী এই মূর্তি পাঠাবে তার মাকে। সরফরাজ মোটামুটি বিচারকের আসনে বসে অবন্তীর বান্ধবীর অপেক্ষা করছেন। বসেছেন কাঠের চেয়ারে, সোফায় আয়েশ করে বসা যায় না। তার হাতে দৈনিক ইত্তেফাক, গোল করে চোঙার মতো করা। চোঙা কী কাজে আসবে তা বোঝা যাচ্ছে না। অবন্তী ঘরে ঢুকে হালকা গলায় বলল, আমাকে ডেকেছ? সরফরাজ বললেন, তোকে তো ডাকিনি, তোর বান্ধবী কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? তাকে বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে। অবন্তী বলল, সে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। চোখ মুখ শক্ত করে বসে থাকবে না। কী জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেব। ওই মেয়ে গাঁজা খায় নাকি? খায়। গাঁজা খাওয়ার ক্যাটাগরির একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় কিভাবে? অবন্তী বলল, তুমি এত উত্তেজিত হয়েও না। এই মেয়ে গাঁজা খাচ্ছে তাতে কি হয়েছে? আমি তো তার থেকে গাঁজা খাওয়ার ট্রেনিং নিচ্ছি না। সরফরাজ খান বললেন, তুই কিসের ট্রেনিং নিচ্ছিস? অবন্তী হাই তুলতে তুলতে বলল, আমি কোনো ট্রেনিং নিচ্ছি না। আমি শুধু তার সামনে 1 ঘন্টা ন্যাংটা হয়ে বসে থাকি। কি বললি? অবন্তী বলল, কি বলেছি তুমি ভালোই শুনেছ। দ্বিতীয়বার বলবো না। আমার বান্ধবী আমার আবক্ষ মূর্তি বানাচ্ছে। আমি নিশ্চয়ই লেপ তোষক গায়ে দিয়ে মূর্তির জন্য সিটিং দেব না। তুই ওই মেয়ের সামনে নগ্ন হয়ে বসে থাকিস? হ্যাঁ। আমাকে এটা বিশ্বাস করতে বলিস? বিশ্বাস করতে না চাইলে করবে না। অবন্তী ঠোঁট গোল করে শীষ বাজানোর চেষ্টা করল। এই চেষ্টার পেছনের উদ্দেশ্য একটাই, দাদাজানকে রাগানো। তবে আজ মনে হয় তিনি রাখবেন না। বিস্ময়ে হতভম্ব হওয়া মানুষ রাখতে পারে না। অবন্তী দাদার দিকে তাকিয়ে জিভ বের করে কুঁ শব্দ করতে লাগলো। সরফরাজ অবাক হয়ে বললেন, এমন করছিস কেন? অবন্তী বলল, ভেঙাচ্ছি। বাট হোয়াই? তোমার উপর রাগ লাগছে, এজন্যই ভেঙাচ্ছি। হতভম্ব সরফরাজ বললেন, কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি? না, জানতে পারো না, কারণ আমি নিজেই জানি না। রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমার কিসের ব্যথা যদি জানতাম তাহলে তোমায় জানাতাম। কথাগুলি মনে হয় ওলটপালট হয়ে গেল। স্যারের কাছ থেকে জানতে হবে। তোর স্যার সব জানে? সব জানে না, তবে যা জানার জেনে দিতে পারে। তাহলে তো বিরাট কর্মী পুরুষ। ঠাট্টা ঠাট্টা গলায় কথা বলছো কেন দাদাজান? পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ, রাস্তার মোড়ে যে প্রৌঢ়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মনে ইট ভাঙে, সেও কর্মী মহিলা। দরজায় কড়া নাড়ছে। সরফরাজ নিজেই দরজা খুলতে গেলেন। এ সময় পিয়ন আসে। পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন। চিঠি পড়ার পর যার যার চিঠি তিনি তাকে দেন। চিঠি এডিটও করা হয়। অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয়। সব চিঠি যে প্রাপকের কাছে পৌঁছে তাও না, নষ্ট করে ফেলা হয়। খাম খোলার যাবতীয় সরঞ্জাম তার কাছে আছে। চিঠি এসেছে 2টা। একটা পাঠিয়েছেন অবন্তীর মা ইসাবেলা। হঠাৎ করে চিঠি আসার অর্থ কি তিনি বুঝতে পারছেন না। এই বদ মহিলা বছরে 2টা, খুব বেশি হলে 3টা চিঠি পাঠায়। সরফরাজ খান ভুরু কুঁচকে চিঠি সরিয়ে রাখলেন। সময় নিয়ে চিঠি খুলতে হবে, পড়তে হবে, তাড়াহুড়ার কিছু নেই। দ্বিতীয় চিঠি দেখে সরফরাজ খানের ভুরু কুঁচকালো এবং তার ঘাড়ে ব্যথা করতে লাগলো। হঠাৎ প্রেশার বেড়ে গেলে তার ঘাড় ব্যথা করে। চিঠি লিখেছে গদিনসীন পীর হাফিজ জাহাঙ্গীর। অবন্তীকে লেখা চিঠি। বদমাস এখনও অবন্তীকে তার স্ত্রী মনে করছে। বদমাসটাকে জুতো পেটা করা দরকার। সরফরাজ খান চিঠি নিয়ে ঘরে ঢুকে তার দরজা বন্ধ করে দিলেন। চিঠি খুললেন। এই চিঠি খুলতে সাবধানতার কিছু নেই। চিঠি অবন্তীর কাছে দেয়া হবে না, ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এতে দোষের কিছু নেই। পরিবার হলো রাষ্ট্রের মতো। রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থাকে, তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে। পরিবারেও গোয়েন্দা বিভাগ থাকা বাঞ্ছনীয়। এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে। চিঠির হুবহু তুলে দেওয়া হলো। আমার প্রাণপ্রিয় পত্নী মায়মুনা ওরফে অবতী। সরফরাজ মনে মনে বিড়বিড় করলেন, বদমাইশ, নামটাও জানে না, বলে অবতী। এদিকে প্রাণপ্রিয় পত্নী। তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়াই তো আমার নাম সরফরাজ খান না। পর সমাচার এই যে আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমি ভালো আছি। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। তোমার স্বাস্থ্যও নিশ্চয়ই ভালো আছে। আমি প্রতি বৃহস্পতিবার আসর ওয়াক্তে তোমার জন্য খাস দিলে দোয়া করতেছি।
প্রতি মাসের প্রথম শনিবার জিনসহ যে দোয়া হয় তাতেও তোমার নাম উল্লেখ করি। গত বুধবার 3 ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যার পণ্যায় আনন্দিত হইয়াছি, বলিলে বিশ্বাস হইবে না। আমার 2 চোখেই পানি আসিয়াছে। গদিনসীন পীর হিসাবে আমি কি করি এবং তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজরাখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ। আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ। শ্রাবণ মাসের 7 তারিখ বাদ আসর হুজরাখানায় আমার পিতার মৃত্যু দিবস উপলক্ষে উরস উদযাপন হইবে ইনশাল্লাহ। এই উপলক্ষে তুমি চলিয়া আসো। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হইবেন না। এমত অবস্থায় তোমাকে নেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাঠাইতে পারি, কিংবা আমি নিজেও আসিতে পারি। তোমার ভরণ পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই, ইহাতে রাগ করিও না। স্বামী হিসাবে আমার ইহা কর্তব্য। জিন কর্তৃক জানিয়াছি সামনে তোমার বড় ভাড়া আছে। আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম। তাবিজটি পঞ্চধাতুর কবজে ভরিয়া তোমার শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঝুলাইয়া রাখিবে। তাবিজ ঝুলাইবার পরপর ঘরে বিড়ালের উপদ্রব হইতে পারে। ভয় পাইও না, এবং অবশ্যই বিড়ালগুলোকে কোনো খাবার দিবে না। তাদের সঙ্গে দুর্ব্যবহার করারও প্রয়োজন নাই। ইতি জাহাঙ্গীর খতিবি, গদিনসীন, খতিবনগর, হুজরাখানা। সরফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠির টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেললেন। তারপরই চিঠির টুকরা ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন। আগুনে পুড়িয়ে ফেলতে হবে, একটা টুকরাও যেন অবন্তীর হাতে না যায়। কোনো কাজে দেরি করতে নেই। সরফরাজ খান দিয়াশলাই জ্বালিয়ে চিঠির টুকরা পোড়ালেন। মুসলমান মাতার গর্ভে এবং মুসলমান পিতার ঔরসে জন্ম নেওয়ার কারণেই হয়তো তাবিজটা পোড়াতে পারলেন না। তিনি এই তাবিজ পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর শোবার ঘরের দক্ষিণ দেয়ালে ঝুলাবার ব্যবস্থাও করলেন। নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর মা ইসাবেলার চিঠি পড়ার সুযোগ হলো না। তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমাবার সময় ঠান্ডা মাথায় পড়বেন। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির মাংস। খালেদ মোশাররফ চাচু 6টা ঘুঘু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে পাখি খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে ঘুঘু খাওয়া তো অসম্ভব। হেমন্তের এই গানটা মনে করো, ছায়া ঢাকা ঘুঘু টাকা গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মোরগ, হাঁস এইসব তো খাস? হ্যাঁ। ওরা পাখি না? ওরা সুন্দর না? না। মোরগ কুকুটাকে আর হাঁস প্যাক প্যাক করে, অসহ্য। এই 2 পাখি আবার মানুষের বিষ্ঠা খায়। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা 2 জন 2 জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ, ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো, জলচর প্রাণীর কাছে জনৈক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত ধুতে ধুতে বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কাগজ পোড়ার গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না। মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পোড়ার গন্ধ থেকে তুই বুঝে ফেললি আমি তোর চিঠি পোড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি। ভালো কথা দাদাজান, আমি 2 দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না, কারণ আমি বলবো না। একা যাবি? না, একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। আমি তোকে চরণদারের সঙ্গে ছাড়ব না। আমি তোমাকে নেব না। প্রয়োজনে একা যাব, কিন্তু তোমাকে নেব না। চরণদারটা কে? আমাদের মাস্টার? হতে পারে, সম্ভাবনা আছে। উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর চিকিৎসা দরকার। অবন্তী বলল, ঠিকই বলেছ। যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ব। ঠিক কোন জায়গাটায় লাফিয়ে পড়ব তাও ঠিক করে রেখেছে। তোমাকে একদিন দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবন্তী বলল, পানি দেব? পানি খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও, তোমার ঘুম দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মার চিঠি খাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গাম নরম করা, ব্লেড দিয়ে খামের মোড়ক খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রীতি, তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছে। তবে তাকে দিয়ে নগ্ন পোর্ট্রেট করানোর কিছু নেই। সে পিকাসো না, মনেট না।
সাধারণ গৃহশিক্ষক, তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তাকে বিয়ে করলে ভিন্ন কথা, তখন সারাক্ষণ তার সামনে ন্যাংটা হয়ে ঘুরবে। তখন দেখবে ছবি আঁকা দূরে থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তা দ্রুত রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন, অনেক দিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী নিয়ে হেলাফেলা করবে না। তোমার দাদাজানের মতো সেক্স স্টার্ভড বৃদ্ধরা রূপবতীর নাতনিদের প্রতি তীব্র লালসা পোষণ করে। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তুমি শুনলে নিশ্চয়ই চমকে উঠবে। আমি এই জাতীয় ঘটনার ভুক্তভোগী। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে, অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটি কারণ। আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক। ইতি, ইসাবেলা। পুনশ্চ, তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেটে তুমি অভিভূত, তা আমাকে পাঠাও। ইসাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সরফরাজ বসে রইলেন। তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে উঠতে লাগলো। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধো ঘুম আধো জাগরণে মনে হলো বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলেছে। হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষে দিঘির ঘাটে বসে আছেন। তার হাতে নীল রঙের ঘুঁটি তসবি। তিনি এক মনে তসবি টানছেন। তার বসার জন্য উলের আসন দেওয়া হয়েছে। তিনি যেখানে বসেছেন তার এক ধাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে। হাফেজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনো পছন্দ করেন না, তার নাক জ্বালা করে। তারপরেও তাকে বাস করতে হয় আগরবাতি চারপাশে নিয়ে। আজ ভালো কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না। ভাদ্র মাসের ভোরে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে। কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়েও আবহাওয়া শীতল। হাফিজ জাহাঙ্গীরের শীত শীত লাগছে। গায়ে একটা সুজনি দিতে পারলে ভালো হতো। সমস্যা হচ্ছে, সুজনি আনার কথাটা কাউকে বলতে ইচ্ছে করছে না। হাফেজ জাহাঙ্গীরের সার্বক্ষণিক সঙ্গী নুরু তার পাশেই আছে। মাথা নিচু করে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তাকে বললেই সে আগরদান নিয়ে যাবে, সুজনি এনে গায়ে জড়িয়ে দিবে, এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে। হাফেজ জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না। নুরু বলল, ছোট হুজুর, খবর পাইছেন আজ পুষ্করণীতে জাল ফেলবো? জাহাঙ্গীর হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আজ দিঘিতে জাল ফেলা হবে এই খবর তিনি পেয়েছেন। মাছ ধরা দেখার জন্যই তিনি ফজর ওয়াক্ত থেকে দিঘির ঘাটে বসে আছেন। নুরু উৎসাহের সঙ্গে বলল, আমার মন বলতাছে আজ গুতুম মাছ ধরা পড়ব। জাহাঙ্গীর বললেন, সবে আল্লাহর হুকুম। উনার হুকুম হইলে ধরা পড়ব, উনার হুকুম বিনা কিছু হবে না। গুতুম হলো এই দিঘির সবচেয়ে বড় মাছের নাম। এই মাছের সারা শব্দ অনেকবার পাওয়া গেছে, কেউ এখনও তাকে দেখেনি। সবার ধারণা গুতুম গজার মাছ। একমাত্র গজার মাছে দৈত্যাকৃতির হয়। নুরু বলল, চা খাবেন? চা এনে দিব? জাহাঙ্গীর বললেন, না। বলেই তিনি খুব অবাক হলেন। তার চা খেতে ইচ্ছে করছে, অথচ তিনি বলছেন না। এর মানে কি? নুরু বলল, উরুস বিষয়ে আপনার হুকুম কি জানলে সেই মতো ব্যবস্থা নিতাম। জাহাঙ্গীর হাতের তসবি নামিয়ে রেখে বললেন, কোনো হুকুম নাই। বড়খানা কয়বার হবে? একবারই হবে। আসরের নামাজের পর বড়খানা। গরু কয়টা জবে হবে? উরুস উপলক্ষে যেই কয়টা এসেছে সবই জবে হবে। 14টা গরু এখন পর্যন্ত আছে, আরও আসবে ইনশাল্লাহ। সব একদিনে জবে করলে বিরাট বিপদ হবে। কি বিপদ? একসঙ্গে এত রান্না করা যাবে না। জাহাঙ্গীর বললেন, উরুস নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই। আল্লাপাক এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠান। তোমাকে ফুড ফরমাসের দায়িত্ব দিয়ে পাঠাইয়েছেন, বুঝেছ? জি। ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই, এর কারণ কি? ঘুম ভাঙতে দেরি হয়েছিল, কাজা পড়েছি। জাহাঙ্গীর বললেন, গত রাতে এশার নামাজেও তুমি সামিল হও নাই। কে কি করে বা না করে তা আমি জানি। এখন আমার সামনে থেকে বিদায় হও। আজ সারাদিন যেন তোমার চেহারা না দেখি। নুরু শুকনা মুখে উঠে গেল। জাল ফেলা হলো সকাল 9টায়। হুলস্থুল ব্যাপার। সবাই এসে দিঘির ঘাটে ভিড় করে আছে। জাহাঙ্গীর দেখলেন নিষেধ অমান্য করে নুরুও ঘাটে এসেছে। প্রতি 3 মাসে একবার জাল বাওয়া হয়। জাল বাওয়ার দৃশ্য সেই কারণেই আনন্দময়। বাড়তি আকর্ষণ গুতুম। গত 1 বছর ধরে গুতুম ধরা পড়বে এমন অপেক্ষা। জাল টানা শেষ হলো 12টার দিকে। জাল এখনও পানির নিচে। প্রধান জেলে এসে হাফিজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল, গুতুম আটক হয়েছে। হাফিজ জাহাঙ্গীর বললেন, গুতুম ধরা পড়েছে, এ তো ভালো সংবাদ। কানাকানি করছো কেন? মাছ তোলো, দেখি কি সমাচার। মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ
বা জেনানা মহলের কেউ থাকে না। আজ সবাই ছুটে এসেছে। কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে। কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয়। হাফেজ জাহাঙ্গীর তাই করছেন। গুতুমকে ডাঙায় তোলা হয়েছে। বিস্ময়কর এক দৃশ্য। দানবাকৃতির এক কাতল মাছ। কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয়। এর মাথা ছোট, ঘাড়ের কাছের খানিকটা অংশ সোনালি। হাফেজ জাহাঙ্গীর পরপর 3বার বললেন, সুবাহান আল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য 2 রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজরাখানার গেটে 2 ঘন্টার জন্য রাখা হলো। অনেকেই এই মাছ দেখতে যাবে, তারা দেখবে। মাছের ওজন মাপা হয়েছে 1 মণ 3 সের। এই মাছ বিষয়ে সাপ্তাহিক ময়মনসিংহ বার্তায় ছবিসহ খবর প্রকাশিত হয়। খতিবনগর হুজরাখানায় অদ্ভুত কাতল। বিশেষ সংবাদদাতা প্রেরিত। খতিবনগর হুজরাখানায় 1 মণ 30 সের ওজনের এক দৈত্যাকৃতি কাতল মাছ ধরা পড়েছে। এমন বৃহৎ কাতল শরণাতীত কালে কেউ দেখেছি এমন নজির নাই। খতিবনগরের 80 বছর বর্ষিয়ান বৃদ্ধ হেকমত আলী বলেন, তার কৈশোরে তিনি হাওড় থেকে ধৃত এমন কাতল দেখেছেন। হুজরাখানায় ধৃত কাতলের মতো সেই কাতলেরও নাকি গলা ছিল হরিদ্রা বর্ণের এবং মাথা ছিল শরীরের তুলনায় অপুষ্ট। হুজরাখানার বর্তমান গদিনসীন পীর হাফেজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজরাখানার ভক্তদের খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। হুজরাখানা সূত্রে জানা যায়, ভৈরবের বিখ্যাত মনা বাবুর্চির ওপর এই মাছ রান্ধনের দায়িত্ব পড়েছে। অত বৃহস্পতিবার নৈশভোজে হুজরাখানার তরফ থেকে ভক্তদের জন্য মাছ, ভাত এবং মাসকালাই ডালের আয়োজন করা হয়েছে। এশার নামাজের পর রাতের খানা। হাফেজ জাহাঙ্গীর ফরজ নামাজ শেষ করে সুন্নত নামাজে যাবেন। এই সময় তার কাছ থেকে খবর গেল, ঢাকা থেকে তার স্ত্রী মায়মুনা এসেছেন। তিনি একা, তার সঙ্গে কেউ নেই। হাফেজ জাহাঙ্গীর বললেন, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কষ্টে তিনি সুন্নত নামাজ শেষ করলেন। তার ছুটে যেতে ইচ্ছা করছে, ইচ্ছা করলেই তা সম্ভব না। আল্লাহ পাক মায়মুনাকে উপস্থিত করেছেন। তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, শুকরানা নামাজ পড়তে হবে। কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক মানব সমাজের তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআন শরীফে বিরক্ত হয়ে বলেছেন, হে মানব সমাজ, তোমাদের বড়ই তাড়াহুড়া। অবন্তীর মনে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা অবশ্যই আছে যা কখনো বদলাবে না। খতিবনগর হুজরাখানা তার একটি। সব আগের মতো, এমনকি গন্ধও আগের মতো। মনে হচ্ছে কারো বয়স বাড়েনি। সালমা তাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করে অবন্তীর গোসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হুজরাখানার নিয়ম হলো, বাইরে থেকে আসা কোনো মহিলা হুজরাখানার জেনানা মহলে ঢোকার আগে স্নান করবে। পাক পবিত্র হয়ে আল্লাহ পাকে 99 নাম জপ করে জেনানা মহলে ঢুকবে। এতে মহিলাদের সঙ্গে আসা দুষ্ট জিন জেনানা মহলে ঢুকতে পারবে না। অতি অল্প সময়ে সালমা হুজরাখানার যাবতীয় খবর দিয়ে ফেলল। তার গল্পের বড় অংশ জুড়েই রইল দৈত্যাকৃতি কাতল মাছ। সালমা বলল, মাছ মনে হয় না স্বাদ হবে। বেশি বড় মাছ স্বাদ হয় না, তাছাড়া মানুষের নজর লাগে। অবন্তী বলল, মাছ স্বাদ হোক বা না হোক, আমি মাছ খাবো না। আমি মাছ খাই না, গন্ধ লাগে। সালমা বলল, ছোট হুজুর হাফেজ জাহাঙ্গীরও আপনার মতো মাছ খান না। উনি মাছ খান না অন্য কারণে। কী কারণে? আমাদের নবীজি মাছ খেতেন না, এই জন্য হাফেজ সাহেবও মাছ খান না। তবে আজ মনে হয় খাবেন। বড় মাছ এই জন্য খাবেন? উনি সবাইরে মাছ খাওয়ার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিলে মেহমানদের সঙ্গে খানা খেতে বসতে হবে। জুলেখা বিবি অবন্তীকে ডেকে পাঠিয়েছেন। তিনিও আগের মতোই আছেন। একটা টকটকে লাল রঙের শাড়িতে তাকে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে। তার 3 জন দাসীর একজন পায়ের আঙুল টানছে। জুলেখা বিবি বললেন, চেহারা দেখাইতে আসছো না জন্মের মতো আসছো? অবন্তী বলল, চেহারা দেখানোর জন্য এসেছি। চেহারা দেখলাম, এখন বিদায় হও। আচ্ছা, চলে যাব। জুলেখা বিবি হঠাৎ গা থেকে শাড়ি ফেলে নগ্ন হয়ে গেলেন। দাসী দুজন শাড়ি দিয়ে গা ঢাকার জন্য ব্যস্ত হয়ে গেল। জুলেখা বিবি বললেন, গরমে শৈল পুইরা যাইতেছে, শাড়ি শৈলে দিবা না। আর যে মেয়ে নিজের স্বামী ছাইরা অন্যত্র বাস করে সে পশুর সমান। পশুর সামনে কোনো লজ্জা নাই। এখন বুঝছো?